হ্যালো স্টুডেন্টস, আমার নাম অরিত্র দত্ত এবং নিউ হরাইজন ইংলিশে তোমাদের সকলকে স্বাগত। হ্যালো, মাই নেম ইজ অরিত্র দত্ত অ্যান্ড আই ওয়েলকাম ইউ অল টু নিউ হরাইজন ইংলিশ। টুডে উই আর গোয়িং টু ডিসকাস রিগার্ডিং রিলেটিভ ক্লজ। আজ আমরা রিলেটিভ ক্লজ নিয়ে আলোচনা করব। তো লেটস স্টার্ট। রিলেটিভ ক্লজ। So what is relative clause? It is a clause that is attached to an antecedent by a relative pronoun and act as adjective. তার মানে এটি একটি ক্লজ এবং আমাদের মনে রাখতে হবে রিলেটিভ ক্লজ অলওয়েজ কী হয়, সাবঅর্ডিনেট ক্লজ। এটি একটি দিস ইজ আ সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড ইট ইজ অ্যাটাচড টু অ্যান অ্যান্টিসিডেন্ট বাই আ রিলেটিভ প্রোনাউন অ্যান্ড অ্যাক্টস অ্যাজ অ্যাডজেক্টিভ। সো আমাদের এখানে প্রথমে বুঝতে হবে যে অ্যান্টিসিডেন্ট কাকে বলে। অ্যান্টিসিডেন্ট হলো রিলেটিভ ক্লজের আগে অবস্থিত কোনো নাউন বা প্রোনাউন যেটিকে রিলেটিভ ক্লজ মডিফাই করে, অর্থাৎ আ নাউন অর প্রোনাউন হুইচ ইজ প্লেসড বিফোর দ্য রিলেটিভ ক্লজ দ্যাট ইজ কল্ড দ্য অ্যান্টিসিডেন্ট। সো লেটস আন্ডারস্ট্যান্ড উইথ দ্য হেল্প অফ অ্যান এক্সাম্পল। দ্য গাই হু শাউটেড মাস্ট হ্যাভ বিন অন দ্য টেরেস। এই সেন্টেন্সটার মানে একজন কেউ যে চিৎকার করলো সে নিশ্চয়ই ছাদে আছে। দ্যাট মিনস এখানে এই সেন্টেন্সটিতে হু শাউটেড এটি কি, এটি একটি রিলেটিভ ক্লজ। আচ্ছা, এইবার একটি ক্লজে অবশ্যই আমাদের কী কী লাগবে, একটি ফাইনাইট ভার্ব লাগবে। উই নিড আ ফাইনাইট ভার্ব অ্যান্ড ইটস সাবজেক্ট সো উইদাউট সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব উই ক্যানট মেক আ ক্লজ। সাবজেক্ট এবং তার ফাইনাইট ভার্ব ছাড়া আমরা ক্লজ গঠন করতে পারি না। তেমনি সাবঅর্ডিনেট ক্লজও একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। এই ক্ষেত্রে হু শাউটেড এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং এটি রিলেটিভ ক্লজের মতো অ্যাক্ট করছে। কেন? কারণ এখানে দ্য গাই এই অ্যান্টিসিডেন্টটিকে এটি মডিফাই করছে। এখানে এই দ্য গাই এটা হলো অ্যান্টিসিডেন্ট এবং এটি হু শাউটেড এটি হলো রিলেটিভ ক্লজ। আর দ্য গাই মাস্ট হ্যাভ বিন অন দ্য টেরেস, দ্য গাই মাস্ট হ্যাভ বিন অন দ্য টেরেস এটি হলো প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, এইবার এই ক্লজটিতে হু হচ্ছে সাবজেক্ট এবং শাউটেড হলো তার মেন ভার্ব। আমরা একটু আগেই জানলাম যে সাবজেক্ট এবং মেন ভার্ব ছাড়া ক্লজ গঠন করা যায় না। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হু এবং মেন ভার্ব হচ্ছে শাউটেড। নেক্সট সেন্টেন্স, দ্যাট ওমেন দ্যাট ওয়াজ দ্য ডক্টর লস্ট হার কি। এক্ষেত্রে এই সেন্টেন্সটিতে দ্যাট ওয়াজ আ ডক্টর ইট ইজ আ রিলেটিভ ক্লজ। এটি একটি রিলেটিভ ক্লজ। কেন? কারণ বিকজ দ্যাট ওমেন ইট ইজ দ্য অ্যান্টিসিডেন্ট, অফ দ্যাট রিলেটিভ ক্লজ। দ্যাট ওমেন ইজ দ্য অ্যান্টিসিডেন্ট এবং যাকে এই দ্যাট ওয়াজ আ ডক্টর এটি মডিফাই করছে, অর্থাৎ এর সম্বন্ধে ডিফাইন করছে বা এটিকে ডেসক্রাইব করছে। তাহলে এক্ষেত্রে দ্যাট ওমেন লস্ট হার কি, দিস ইজ প্রিন্সিপাল ক্লজ। দ্যাট ওমেন লস্ট হার কি এটি প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দ্যাট ওয়াজ আ ডক্টর ইট ইজ আ রিলেটিভ ক্লজ। এই ক্ষেত্রে আমরা আবার জানবো যে এখানে মেন ভার্ব কোনটি এবং সাবজেক্ট কোনটি। এখানে দ্যাট হচ্ছে সাবজেক্ট এবং ওয়াজ হচ্ছে মেন ভার্ব। আমাদের ক্লজে অবশ্যই সাবজেক্ট এবং মেন ভার্বের প্রয়োজন হবে। এক্ষেত্রে দ্যাট সাবজেক্ট এবং মেন ভার্ব হচ্ছে ওয়াজ। এবং এই দ্যাট ওয়াজ আ ডক্টর এইটি কী করছে, মডিফাই করছে এই দ্যাট ওমেনটিকে। এই দ্যাট ওমেন হলো অ্যান্টিসিডেন্ট, এখানে অ্যান্টিসিডেন্ট এই রিলেটিভ ক্লজটির। নেক্সট, আই কল্ড মাই ফ্রেন্ড হু লিভস নিয়ার বাই। এক্ষেত্রে এই সেন্টেন্সটি মানে আমি আমার ফ্রেন্ডকে কল করেছিলাম যে খুব কাছাকাছি থাকে। তাহলে এক্ষেত্রে মাই ফ্রেন্ড এটি হয়ে গেল অ্যান্টিসিডেন্ট, হু লিভস নিয়ার বাই এটি হলো কি, এটি হলো রিলেটিভ ক্লজ। এক্ষেত্রে হু হলো সাবজেক্ট আর লিভস হলো কি মেন ভার্ব।
লিভস হলো মেন ভার্ভ। নেক্সট, ইট ওয়াজ হি হু হেল্পড ইউ আ লট। তাহলে এখানে হু হেল্পড ইউ আ লট, হু হেল্পড ইউ আ লট এটি কি? এটি হলো রিলেটিভ ক্লজ। এখানে কাকে, কোনটি অ্যান্টিসিডেন্ট? হি হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে হু হেল্পড ইউ আ লট এটি হলো রিলেটিভ ক্লজ। এবার আমরা জানবো যে রিলেটিভ ক্লজ আমাদের কেন দরকার পড়ে, হোয়াই উই নিড রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ উই নিড টু ইউজ টু মডিফাই অর টু ডেসক্রাইব আ নাউন অর আ প্রোনাউন। এক্ষেত্রে হু শাউটেড এটি দ্য গাইকে মডিফাই করছে, মডিফাইজ দ্য গাই এই অ্যান্টিসিডেন্টটিকে। দ্যাট ওয়াজ দ্য ডাক্তার এইটি দ্যাট ওম্যানকে মডিফাই করছে। হু লিভস নিয়ার বাই এটি মাই ফ্রেন্ডকে মডিফাই করছে। হু হেল্পড ইউ আ লট এটি হিকে মডিফাই করছে। সুতরাং সো রিলেটিভ ক্লজ কী করে? রিলেটিভ ক্লজ অ্যান্টিসিডেন্টকে মডিফাই করে বা ডেসক্রাইব করে। নেক্সট, টাইপস অফ রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ কত টাইপের হয়? রিলেটিভ ক্লজ টু টাইপের হয়, একটা ডিফাইনিং আর একটা নন ডিফাইনিং। রিলেটিভ ক্লজ দু টাইপের, ডিফাইনিং এবং নন ডিফাইনিং। ডিফাইনিং ক্লজ কী করে? ডেসক্রাইব বা ডিফাইন করে। আর নন ডিফাইনিং কী করে? এক্সট্রা ইনফরমেশান আমাদেরকে দেয়, এক্সট্রা ইনফরমেশানকে দেয়। অর্থাৎ যেটি অলরেডি ডিফাইন্ড, যেটাকে আর ডিফাইন করার দরকার নেই, শুধুমাত্র তার সম্বন্ধে আমরা এক্সট্রা ইনফরমেশান দিচ্ছি, তখন আমরা নন ডিফাইনিং ক্লজ ইউজ করব। অর্থাৎ যখন স্পিকার আর লিসেনার দুজনের ক্ষেত্রেই জানা আছে যা সাবজেক্ট সম্বন্ধে, যাকে ডিফাইন করার দরকার নেই, তখন আমরা নন ডিফাইন ক্লজ ইউজ করব। কিন্তু যখন আমরা ডিফাইন ক্লজ ইউজ করব তখন লিসেনার জানে না, তখন ডিফাইনিং ক্লজ ডিফাইন্ড করবে কার সম্বন্ধে কথা বলা হচ্ছে। সো ডিফাইন ক্লজ ইউজ টু ডিফাইন অ্যান্ড নন ডিফাইনিং ক্লজ জাস্ট গিভ দ্য এক্সট্রা ইনফরমেশান। নাও যখন আমরা ডিফাইন ক্লজ লিখব, when we are going to write a defining clause we don't need any comma or separator, but when we are going to discuss or when we are going to write a non-defining clause we need to give a comma. So let's understand with the help of some examples. My friend who is a doctor treats my uncle. Now এই সেন্টেন্সে মাই ফ্রেন্ড, ওই লিসনার জানে না যে আমার কোন ফ্রেন্ড। লিসনার ডোন্ট নো হুইচ অফ মাই ফ্রেন্ড ইজ দ্য ডক্টর অ্যান্ড হু ইজ গোয়িং টু ট্রিট মাই আঙ্কেল। সো নাও হিয়ার উই হ্যাভ টু identify or define that friend. Maybe I have more than one friend, that's why I need to use defining clause to define that person. But my mother, she is always defined. Everyone has a mother and she is defined, so we don't need to define her. So we are going to give some extra information. My mother's occupation, that she is a doctor. My mother who is a doctor treats my uncle. Here it is a non-defining clause, and when we are going to write a non-defining clause we need to use comma as separator, but when we are going to write defining clause we don't need to use comma. সো আমাদের আরেকবার আমরা বলি যে আমরা যখন নন ডিফাইনিং ক্লজ লিখব তখন আমাদের কমা দ্বারা সেই নন ডিফাইনিং ক্লজটিকে আলাদা লিখতে হবে, নন ডিফাইনিং ক্লজটিকে কমার মাধ্যমে আলাদা করতে হবে। কিন্তু যখন আমরা ডিফাইনিং ক্লজ লিখব তখন আমাদের কমা ইউজ করা যাবে না। নেক্সট, উই মিট দ্য ম্যান হু ওনস দিস হোটেল। আমরা সেই লোকটির সাথে দেখা করেছিলাম যে এই হোটেলটির মালিক। তাহলে আমাদের কাছে সেই লোকটি অজানা ছিল, তাকে ডিফাইন করতে হবে লিসেনারের কাছে সেই লোকটি অজানা, তাই আমরা এখানে ডিফাইনিং ক্লজ লিখব হু ওনস দিস হোটেল। বাট দিল্লি ইজ নোন টু এভরিওয়ান দ্যাট দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তাই এখানে আমরা উই আর গোয়িং টু ইউজ নন ডিফাইনিং ক্লজ। দিল্লি
just we are giving the extra information. The capital of India is the one of the fastest growing cities in the world. সো আমরা এখানে শিখলাম ডিফাইনিং ক্লজ কত রকমের হয়, এখানে আমরা শিখলাম রিলেটিভ ক্লজ কত রকমের হয়. রিলেটিভ ক্লজ আর টু টাইপস, ডিফাইনিং অ্যান্ড নন ডিফাইনিং. সামওয়ান সেজ রেস্ট্রিকটিভ অর নন রেস্ট্রিকটিভ, বোথ আর সেম. আচ্ছা, হোয়েন উই আর গোয়িং টু রাইট ডিফাইনিং ক্লজ, যখন ডিফাইনিং ক্লজ কখন লিখবো? ডিফাইনিং ক্লজ জাস্ট ডিফাইন্স অর ডিসক্রাইবস ইটস অ্যান্টিসিডেন্ট. বাট নন ডিফাইনিং ক্লজ অর নন রেস্ট্রিকটিভ ক্লজ, what they do just they provides only extra information regarding the antecedent. এখানে my friend who is a doctor, I have more than one friends, so I need to define that person who is going to treat my uncle. So এখানে আমরা who is a doctor এটাকে আমরা ডিফাইনিং ক্লজ লিখলাম, তাই এখানে আমরা কমা লিখছি না. But my mother, she is defined already. I am going to give us extra information that she is a doctor. তাই আমরা এখানে কি করেছি? এখানে আমরা নন ডিফাইনিং ক্লজ লিখেছি এবং তার জন্য আমরা এখানে কি দিয়েছি? কমা লিখেছি. আমরা নন ডিফাইনিং ক্লজে আমরা কি লিখব? কমা লিখব. উই মেট দ্য ম্যান হু ওনস দিস হোটেল. দ্যাট ম্যান ইজ নট ডিফাইন্ড, উই নিড টু ডিফাইন হিম. So who owns this hotel? It is a relative clause and we have to write it the defining clause. But Delhi is known to everyone. That's why we are going to write the non-defining clause. So the capital of India, it is just an extra information regarding Delhi. So that's why we are using non-defining clause here. Next, let's understand with some examples. He is the man who play cricket. Now let's see whether there is some error or not. এখানে কোনো ভুল আছে কিনা চলো আমরা দেখি. He is the man who play cricket. Who play cricket কার সম্বন্ধে বলছে? দ্য ম্যান সম্বন্ধে বলছে. তাহলে who আর ম্যান সেম. Here who is talking about or mentioning about the man, that is the antecedent. So who and the man is same. That's why we have to write according to the subject. So we have to write it who plays. He is the man who plays cricket. কেন? কারণ হু এই দ্য ম্যানকে রেফার করছে. দ্য ম্যান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই সাবজেক্ট টু দ্য ম্যানের অ্যাকর্ডিং আসবে. হু হচ্ছে কি? হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন. যেটি একাধারে কি করে? সাবজেক্ট বা অবজেক্ট এবং প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন এবং একটি প্রোনাউন এবং কনজাংশনের মতো কাজ করে. এখানে এই দুটি ক্লজকে যুক্ত করার জন্য হু ব্যবহৃত হয়েছে এবং এটি এই সেন্টেন্সের সাবজেক্ট, এই ক্লজের সাবজেক্ট হু. বাট এখানে সাবজেক্ট হু হলেও এই হু কাকে রেফার করছে? দ্য ম্যানকে, যেটি একটি সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার, তাই সাবজেক্ট কী হবে? প্লেস লিখতে হবে. নেক্সট, মাই ফাদার হু ইজ আ টিচার. এক্ষেত্রে আমরা হু কাকে রেফার করছে? মাই ফাদারকে. সুতরাং এখানে ইজ সঠিক আছে, ইজি লিখতে হবে. বাট এখানে মেন ক্লজ কি? মাই ফাদার টিচ ইংলিশ. অ্যাকচুয়ালি মাই ফাদারের অ্যাকর্ডিং টিচ ভার্বটি লিখতে হবে, সুতরাং এটি কি লিখতে হবে? টিচেস. Here my father is the subject and we need to write the verb according to the subject. So my father is the third person singular number, third person singular number. So we need to write the singular form. So we have to write it teaches. Likewise we have to write it plays according to the man. Next, Kolkata, that is called the city of joy, is the biggest city of Eastern India. Now, okay, first of all we have to understand that this sentence is incorrect as well, because that is my father. We are talking about my father, so we have to write the non-defining clause. So here we have to give the comma. My father who is a teacher teaches English. So the
answer would be my father, who is a teacher, teaches English. Next, Kolkata. Kolkata, that is called the city of joy, is the biggest city of eastern India. Now, Kolkata, that is also defined. We don't need to define Kolkata, where it is, and we everyone know that Kolkata is called the city of joy. So this is the extra information. So here we have to write the non-defining clause. So Kolkata, that is called the city of joy. So here we have to write it down, the non-defining clause, and we have to provide the commas. And always remember, in non-defining clause we cannot use that. So answer hobe which. Kolkata, which is called the city of joy, is the biggest city of eastern India. আমরা নন ডিফাইনিং ক্লজে দ্যাট ব্যবহার করতে পারি না। দ্যাট কেবলমাত্র ডিফাইনিং ক্লজে ইউজ হয়। আমাদেরকে মনে রাখতে হবে দ্যাট কেবলমাত্র ডিফাইনিং ক্লজে ইউজ হয়, নন ডিফাইনিং ক্লজে ইউজ করা যায় না। তাই জন্য আমাদেরকে হুইচ লিখতে হবে, দ্যাটের পরিবর্তে হুইচ। উই হ্যাভ টু রাইট ইট হুইচ ইনস্টেড অফ দ্যাট। এবং এখানে আমরা কেন নন ডিফাইনিং ক্লজ দিলাম, কারণ কলকাতা অলওয়েজ ডিফাইন্ড। মাই ফাদার ইজ ডিফাইন্ড, but who is he? We don't know. That's why we have to define him. I received this gift from that person whom is my acquaintance. Now, I received acquaintance. Acquaintance means someone who is known to me. আমি যাকে জানি, চিনি, পরিচিত ব্যক্তি। Acquaintance মানে someone who is known to me, তার মানে পরিচিত ব্যক্তি। I received this gift from that person, সেই পার্সনের থেকে যে আমার পরিচিত। তাহলে দ্যাট পার্সন অ্যান্টিসিডেন্ট হুম ইজ মাই অ্যাকুইন্টেন্স, এটি হচ্ছে রিলেটিভ ক্লজ। বাট এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটি? সাবজেক্ট হুম। সুতরাং হুমকে লেখা যাবে না, লিখতে হবে হু। আমাদের মনে রাখতে হবে হু হচ্ছে সাবজেক্টিভ কেস এবং সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, আর হুম কি হয়? হুম হয় অলওয়েজ অবজেক্ট হিসাবে। সুতরাং এখানে আমরা আমাদের অবজেক্ট নয় সাবজেক্ট দরকার, তাই আমরা কী লিখবো? হু লিখবো, যেটি দ্য পার্সনকে রেফার করছে। তাই জন্য যেহেতু এই ক্লজে কোনো সাবজেক্ট নেই এবং হুই এখানে সাবজেক্টের মতো কাজ করবে, তাই এখানে হুম লেখা যাবে না, হু লিখতে হবে। নেক্সট, দ্যাট গার্ল দ্যাট টোল্ড অ্যাবাউট ইউ লিভস ইন লন্ডন। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ ইউজড both for living person or non-living person. লিভিং অর নন লিভিং দুই টাইপেরই, মানে প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক দুই টাইপের ব্যক্তির ক্ষেত্রে দ্যাট ইউজ করা যায়। এক্ষেত্রে দ্যাট এই গার্লটিকে বোঝাচ্ছে এবং এই আগের দ্যাট যেটি একটি ডিটারমিনার। দ্যাট গার্ল দ্যাট টোল্ড অ্যাবাউট ইউ লিভস ইন লন্ডন। এখানে দ্যাট টোল্ড অ্যাবাউট ইউ এটি হচ্ছে রিলেটিভ ক্লজ, আর দ্যাট গার্ল লিভস ইন লন্ডন এটি প্রিন্সিপাল ক্লজ। ওকে, দ্যাট গার্ল দ্যাট টোল্ড অ্যাবাউট ইউ লিভস ইন লন্ডন। সো এখানে এই লিভস এটি এই তার সাবজেক্ট দ্যাট গার্লের মতন সঠিকই ব্যবহৃত হয়েছে। Okay, I do some exercises that you can practice with. I do some exercises that you can practice with. So এটি কি? that you can participate practice with, এটি কি? এটি হলো রিলেটিভ ক্লজ, যেটি কি ব্যবহৃত হয়েছে? যেটি ব্যবহৃত হচ্ছে, তা এক্ষেত্রে এই সেন্টেন্সটিতে কোনো অ্যান্টিসিডেন্ট নেই। এক্ষেত্রে কোনো অ্যান্টিসিডেন্ট নেই। আই ডু সাম এক্সারসাইজেস দ্যাট ইউ ক্যান প্র্যাকটিস উইথ। আই ডু সাম হোয়াট এক্সারসাইজেস, এক্ষেত্রে দ্যাট ইউ ক্যান প্র্যাকটিস উইথ এক্ষেত্রে কাকে মেনশান করছে? এক্সারসাইজকে মেনশান করছে দ্যাট। সুতরাং এটি হলো রিলেটিভ ক্লজ। সো এই সেন্টেন্সটি সঠিকই আছে। The persons who do wrong to others are always humiliated by
দোজ হু দে রং, তার মানে সেই সমস্ত ব্যক্তি যারা অন্যের ক্ষতি করে, তারা যাদেরকে ক্ষতি করেছে তাদের দ্বারা সর্বদা হিউমিলেটেড হয়। সুতরাং এই ক্ষেত্রে দুটি রিলেটিভ ক্লজ আছে, হু ডু রং টু আদার্স আর অলওয়েজ হিউমিলেটেড বাই দোজ হুম দে রং, তার মানে যাদেরকে তারা ক্ষতি করেছে, যাদের সাথে সে অন্যায় করেছে। এক্ষেত্রে হু সাবজেক্ট আর এক্ষেত্রে হুম হলো অবজেক্ট, দে সাবজেক্ট এবং হুম হচ্ছে অবজেক্ট। দ্য বয় হু লিভস হিয়ার, এটি হলো রিলেটিভ ক্লজ। সেড দ্যাট হিজ ব্রাদার উড নট কাম, তাহলে এক্ষেত্রে হু লিভস হিয়ার এটি কি, এটি একটি রিলেটিভ ক্লজ। অ্যান্ড সেড হোয়াট হি সেড দ্যাট হিজ ব্রাদার উড নট কাম, এটি কি, এটি নাউন ক্লজ, কারণ এটি এই সেড ভার্বের অবজেক্ট, এটি সেড ভার্বের অবজেক্ট। বাট এখানে হু লিভস হিয়ার এটি এই দ্য বয়কে মডিফাই করছে, তাই এটি রিলেটিভ ক্লজ। সুতরাং আমরা এখানে রিলেটিভ ক্লজ এবং তার ফাংশনালিটি কীভাবে ইউজ হয়, তার টাইপস সেগুলো শিখলাম, ডিফাইনিং নন ডিফাইনিং এগুলি শিখলাম, এবং কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা রিলেটিভ ক্লজকে ভিভিডলি আলোচনা করলাম। আই হোপ যে তোমাদের এই ভিডিওটি, আমাদের দ্বারা তৈরি এই ভিডিওটি ভালো লেগেছে এবং তোমাদের এর থেকে তোমরা কিছু শিখতে পেরেছো। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা আমাদের এই ভিডিওগুলিকে মন দিয়ে শেখো এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের ফেসবুক পেজটিকে লাইক করো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তোমাদের ভ্যালুয়েবল সাজেশান কমেন্টের মাধ্যমে লিখে আমাদেরকে জানাও। সো আজকে এই ভিডিও আমরা এখানেই শেষ করছি।